তো হাসিনা ইনকা হুঙ্কার দেওয়ার সাহস কেমনে পায়? কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবে, তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে। বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই, তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আওয়ামী লীগ। তারপরে কি করবি সেটা তো কইলই, উই এটা সালসা খাইছে, ইন্ডিয়ান সালসা, এই সালসা খাইয়া হুঙ্কার দিতেছে। বিএনপি নিয়ে কিছু কভার চাই না, ঝ্যাপে পড়ে একেবারে হামার উপরে এই বিএনপির লোকেরা। এইভাবে ঝ্যাপে পড়তো আওয়ামী লীগ, হিন্দুত্ববাদী, বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে। সেদিন বাগে খাইছে, কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে, ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি। তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শিগগিরই হবে, অকস্মাৎ হবে। এটা কে বলছে? বারবার কে বলছে? এই বান্দা। কোনো জ্যোতিষীর অঙ্ক কইসা না, এটা পলিটিক্যাল ইনটিউশন, রাজনীতির গন্ধ বোঝা। বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান। আমারা নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে, আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই। হাসিনা যে বারুদের উপরে বসে আছে, যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গে ছোঁয়ায় বিস্ফোরিত হবে, এটা বোঝার জন্যে রাজনৈতিক দৃষ্টি লাগে, পলিটিক্যাল উইজডম লাগে। স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না, কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন। সেই ইনটিউশন থেকে, সেই বুঝ থেকে, সেই আক্কেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে। আরো স্পষ্ট করে বলি, বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে, তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত, দলটিকে কিনা দেখেন। অনেকে বলবেন কে আসবে? ভাইজান, কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই? জানতেন না। জাতীয় নেতা হইয়া গেল, এখন সেজন্য জিগায়েন না। যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে? নেতা উত্থিত হইতে টাইম লাগে না। 1975-এর 6 নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে? আগস্ট মাসে 5 তারিখে কেউ জানতো যে প্রফেসর ইউনূস 7 মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে? ইতিহাস তার নেতা তৈরি করে, নেতা তৈরি থাকে না। রাজনৈতিক দলও তৈরি থাকে না। সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না। 24-এর বিপ্লব তার সাক্ষী। যাই হোক, এবার আসেন বিএনপির রাজনৈতিক কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি। এই যে এত ঘটনা ঘটতে যাইতেছে, তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়েছে কচু খেতিরা। কচু খেতি কারা জানেন না? কচু খেতিদের আজকে ধর্ম না, পিনাকি যারা সুইসে তারা জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে, কিন্তু বেশি না, অল্প। কচু খেতিদের জয় বাংলা করাটা 1-2 এর ব্যাপার। জয় বাংলা করতে বেশি জিনিস লাগে না, যা লাগে অলরেডি হাতে আছে, টাইম মতো ধর্ম। কচু ক্ষেতের কচু ঢুকায় দেবো একেবারে। কচু খেতে চিনিচ্ছেন না? কচু ক্ষেত আমাদের আয়নাঘর বিশেষজ্ঞ ডিজিএফআই এর অফিস। এই কচু ক্ষেতের কিছু টাকা খাওয়া ফেসবুকার আছে, অনুসন্ধানী সাংবাদিক আছে, ওদের লাগাই দেওয়া হয়। ওয়াকারের কেউ কিছু কইলেই বুঝছাও, এই ডিজিএফআই এর ভাড়া খাটা মালগুলার কচু খেতে বলা হয়। মনে রাখেন, আজ যেহেতু ধরিচ্ছি না, আসেন অন্য আলাপ করি, বিএনপির রাজনীতি আর তার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি। মঈন সাহেব আমেরিকাতে গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে। রাগ ঢাক কইরে না, পত্রিকাতে আসিছে, খবর আসিছে। কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, আবার আমরা আমেরিকার পক্ষেও না, ইংল্যান্ডের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষে। বুঝলাম। তো এখন আমেরিকার যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে? মানে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন? পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন। তারপরে কিবা কইছে আর কি, ইংরেজিতে কইছে। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। বাংলাদেশ পরিস্থিতি মানে কি? মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে? এখানে রয়টার্সের ব্যাপারটা বলি, এটা রয়টার্সে ছাপা হয়েছে, বুঝছাও? এটা দেখান এডিটর সাহেব, এটা রয়টার্স দিল্লি, ভালো করে দেখাই দেন এডিটর সাহেব। আসল রয়টার্স না, এটা রয়টার্স দিল্লি। এখান থেকে রুমা পাল বলে একজন ছিল, হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে। এইটা রয়ের মাউথপিস। সে বলতেছে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? কইতেছে an unelected interim government led by Nobel Peace Prize laureate Mohammad Yunus has been running the South Asian country of 173 million since August after deadly student-led protest forced Prime Minister Sheikh Hasina, a long-time India ally, to flee to New Delhi. মানে হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। দেখলেন তো? এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার।
আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায়, একই জায়গা থেকে আসে জিনিসগুলো। অবাক লাগে না আপনাদের? কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায়, দেখি চাও তো। মির্জা ফখরুল আরো কিছু কথা কইছে, আসেন শুনে দেখি। সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে। নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। খারান খারান মির্জা ভাই, হাসা লাগবে হাসা লাগবে। আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে। শুনেন হাসিটা শুনেন। শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় হাসে। নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয়, তাহলে সাত্তার সরকারকে পাছায় লাথি দিয়া খেদায় এরশাদ ক্ষমতা নিল কেমনে? নির্বাচিত সরকার ছিল না, মেলা ভোট পাইছিল। খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল 180 দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে? ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার। 111 হইলো কেমনে? কার ক্ষমতায় থাকার টাইমে? বিএনপি ক্ষমতার টাকার টাইমে না? নির্বাচিত সরকার ছিল না, ঠেকাতে পারলেন না কেন? 64 জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন? জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল? ওনার সরকার কি দুর্বল ছিল? হ্যাঁ, যখন ইলেকশন করেছে তখনই উনি দুর্বল হয়ে গেছে। আর রয়টার্সরা বলি, শেখ মুজিব কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের? নেহরু কি ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল 1947 থেকে 1951 পর্যন্ত? লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? মাও সেতুং কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তো করে? সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না। ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায়, সমর্থনে। 1975-এর 15ই আগস্টে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে। প্রফেসর ইউনূস ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। উনি জনতার রক্তে, কান্নায়, ত্যাগে, ভালোবাসায় অভিষিক্ত। উনি আমাদের সুপ্রিম কমান্ডার, উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা। তো এই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে। হ্যাঁ, সতর্ক করিছে নাকি? বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানাইছে আমার বক্তব্য নিয়ে, যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল, নির্বাচন তো চাইবেই। কথা সত্য, আমি এটা বলছি, কথাটা আমি এখনো বলি। বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই, আমার কারোই নাই। আমার সাথে শয়তানি করিবেন না, ইনকে কইরা শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব পিছন দিয়ে। আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপি। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই, সমালোচনা করিচ্ছি আপনারা সংস্কার চাইতেছেন না। এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে ফেলায় দেবেন। আপনাদের চাওয়া শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। বুঝাই বলি, বিএনপির সাথে কেন আমাদের বিরোধ? নির্বাচন নিয়ে। ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস, একদম সেক্সের মতো উচ্চাও। কিন্তু ক্ষমতার মধ্যে মিল কি জানেন? মনের একটা দেওয়ানার বিষয় থাকে দুই ব্যাপারেই। দুইজনের মনের মিল হইতে হয়, তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয়। এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দিয়ে, যারে আমরা প্রেম বলি। শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা, আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক, যেটা আপনার পূরণ করতে হবে। কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। নির্বাচন তো কোনো দফায় ছিল না, নির্বাচন ছিল 9 দফায়, নির্বাচন ছিল না। ওই 9 দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল, ওইটা তো আপনি আবার করতে চান না, কারণ আপনার ছাত্রদল হারবে। আপনি সেই শয়তান ডাকাত